আমরা লেকচার 41 শুরু করব। এটাই আমাদের এই কোর্সটার শেষ লেকচার। আর আজকে যে ডিসকাশনটা সেটা হবে সেটা হচ্ছে ডেরিভেশন অফ ফেজ রুল। আর ফেজ রুল যেটা আমরা বলেছি সেটা হচ্ছে f ইকুয়াল টু c মাইনাস পি প্লাস 2। এবং এই যে এই ইকুয়েশনটা আসলে বোঝাচ্ছে যে কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের হাতে আছে, যেটা আমরা সিস্টেমটাকে ডিফাইন করতে ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা আমরা গত লেকচারেই করেছি। এবং গত লেকচারে যে ডিসকাশন পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ডেফিনিশন অফ অল দোজ টার্মস, মানে এফ মানে ডিগ্রিজ অফ ফ্রিডম, সি মানে কম্পোনেন্ট, আর পি মানে ফেজ। আর পি প্রেশার হিসেবেও ধরা হয়। তা এখানে আজকের লেকচারে আমরা যখন ডিরাইভ করব ফেজ রুলটাকে, তখন আমরা কিন্তু প্রেশার ফেজও হতে পারে, প্রেশার পি হতে পারে, অথবা ফেজ পি হতে পারে। তা আমরা প্রেশারটাকে পুরো প্রেশার হিসেবে লিখব, কিন্তু ফেজটাকে আমরা ডিনোট করব পি দিয়ে। ঠিক আছে, তা আমাদের আজকের লেকচারের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফেজ রুল, এবং মেন হচ্ছে যে ডেরিভেশন অফ ফেজ রুল। ওকে, আমরা এখানে যেটা দেখছি, এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, সি হচ্ছে কম্পোনেন্ট, আর পি হচ্ছে ফেজ। আর আমরা কিছু প্রিঅ্যাম্বেলের ওপর বেস করে ফেজ রুলটাকে ডিরাইভ করব, এবং সেই প্রিঅ্যাম্বেলগুলো দেখা যাক। এক নম্বর হচ্ছে যে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, heterogeneous system, non-reacting system, ঠিক আছে। এবং এই যে heterogeneous সিস্টেমটা, the system has p number of homogeneous phases. ওকে, 3 নম্বর হচ্ছে the system has c number of components আরেকটা হচ্ছে all the components are present মানে হচ্ছে ক্লোজ সিস্টেম হবে, হেটেরোজিনিয়াস সিস্টেম, নন রিয়াক্টিং মানে সেখানে কম্পোনেন্টগুলোর মধ্যে কিংবা ফেজগুলোর মধ্যে কোনো রিয়াকশান হবে না, কেমিক্যাল রিয়াকশান আমি বলতে চাইছি। সিস্টেমটার টোটাল সি নাম্বার অফ কম্পোনেন্ট থাকবে, এবং প্রত্যেকটা ফেজে কিন্তু সবকটা কম্পোনেন্ট থাকবে। এবারে সবকটা কম্পোনেন্ট যদি থাকে প্রত্যেকটা ফেজে, তার মানে এই নয় যে সেগুলোর কম্পোজিশন সেম হবে, এরকমও হতে পারে যে কম্পোজিশন ডিফারেন্ট হবে। তার মানে এখানে একটা সাব প্রিঅ্যাম্বেল আছে, সেটা হচ্ছে composition of components in all the phases can be different. Okay, 5 নম্বর হচ্ছে যে প্রেশার এবং টেম্পারেচার external variable
ওকে, কারণ প্রেশারটা তো আমি বাইরে থেকে ভেতরে যে মলিকিউলসগুলো আছে সেগুলো প্রেশার দিচ্ছে এবং ইকুইলিব্রিয়ামে যখন আসছে তখন বাইরের প্রেশার এবং ইন্টারনাল প্রেশার দুটো সমান, তাই তো? এবং প্রত্যেকটা ফেজে কিন্তু সেম প্রেশার পাবো, প্রত্যেকটা ফেজে আমি সেম টেম্পারেচার পাবো। এখানে টেম্পারেচার আমি এক্সটার্নাল ভেরিয়েবল না বলে আমি এক্সটার্নাল ভেরিয়েবল বলতে পারি, ওকে। এবং সেগুলো হচ্ছে, এটা একটু চেঞ্জ করা যাক, টেম্পারেচার, প্রেশার এবং টেম্পারেচার হচ্ছে টিএস, প্লিজ কারেক্ট দিস, আই এম রিরাইটিং দিস 5th পয়েন্ট, ওকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে সিস্টেমের, দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবং কি কি ইকুইলিব্রিয়াম আছে? মেকানিক্যাল, তার মানে প্রেশার প্রত্যেকটা পয়েন্টে সিস্টেমের মধ্যে ইকুয়াল, থার্মাল, প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পার্টে ওই সিস্টেমের মধ্যে ইকুয়াল, আর হচ্ছে কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম। এই কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, এইটার মানে হচ্ছে যে কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ith component in a phase, let's say A হচ্ছে একটা phase, would be equal to GI সেই chemical potential in B phase। আমার যদি দুটো ফেজ থাকে, ith কম্পোনেন্টের রেসপেক্টে আমার দুটো ফেজেই পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি যেটা আছে ith কম্পোনেন্ট, সেটা দুটো ফেজই ইকুয়াল হতে হবে, সেটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, তাই তো? কম্পোজিশন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা আমি যদি নাম্বার অফ ফেজ বাড়তে থাকে তাহলে আমি দেখব টোটাল নাম্বার অফ ফেজ যদি পি হয় তাহলে কি বলবো, এখানে বলবো জিআই বার ইন পি ফেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম হবে ith কম্পোনেন্ট, এবং আইটা ভ্যারি করতে পারে 1 2 3 4 এবং কম্পোনেন্ট, টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট যে সি আছে সেই ততগুলো আমার আইয়ের নাম্বার হতে পারে। তার মানে এখানে আমি করতে পারি ফেজ, কতগুলো ফেজ আছে আমি ফেজগুলোকে ডিনোট করতে পারি এ বি সি ডি এরম করে করে টোটাল পি নাম্বার অফ ফেজ আছে। আর এখানে আছে সি হচ্ছে কম্পোনেন্ট, আমি করতে পারি 1 2 3 4, টোটাল সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে, তাই তো? তাই এবারে আমার ফেজ রুলটা কি? ফেজ রুলটা হচ্ছে যে আমার সিস্টেম ডিফাইন করার জন্য আমার সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে হবে, না হলে আমরা ডিফাইন করতে পারি না। এবং তার জন্য যতগুলো ভেরিয়েবলকে আমি ইন্ডিপেন্ডেন্টলি দেখতে পারি অর অ্যাবজর্ব করতে পারি, ভাবতে পারি, যেটা আমার সিস্টেমটাকে ডিফাইন করতে হেল্প করবে। এবং তখন কিন্তু যতগুলো ফেজ আছে সেই ততগুলো ফেজকেই কিন্তু ইকুইলিব্রিয়ামে কোএক্সিস্ট করতে হবে। এবং তখনই আমি সিস্টেমটাকে বলবো যে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে বলবো যে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম আমার এতগুলো রয়েছে 1 2 3, ঠিক আছে? এবং সেই ডিগ্রিজ অফ ফ্রিডম আমাকে ডিসাইড করবে ওই ভেরিয়েবলগুলো আমি চেঞ্জ করে আমি আর একটা ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে যেতে পারি নাম্বার অফ ফেজেস চেঞ্জ না করে। এটা খুব মাথায় রাখতে হবে যে নাম্বার অফ ফেজটা কিন্তু সেম থাকতে হবে, ওকে? এবং যদি নাম্বার অফ ফেজ ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু ফেজ রুলের যে এফটা বার করব সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, তাই তো? এবার আমাদের এইসব প্রিএম্বলের বেসিসে আমার ফেজ রুলটা ডিসাইড করা যাক। তা ফেজ রুল ডিরাইভ করার জন্য আমি কী করেছি, টোটাল নাম্বার অফ, আমাকে কী করতে হবে, টোটাল নাম্বার অফ ভেরিয়েবল বার করতে হবে। টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস করতে হবে। এবং টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস কী কী হতে পারে, একটা হচ্ছে কম্পোজিশন ভেরিয়েবল প্লাস মেকানিক্যাল
ইকুইলিব্রিয়াম আমি এটুকু বলতে পারি, এটা লিখতে পারি যে ফর কম্পোজিশন ইকুইলিব্রিয়াম আমি এটা লিখতে পারি কম্পোজিশন ভেরিয়েবল। ফাইন। মেকানিক্যাল ভেরিয়েবলের জন্য, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য আমি লিখতে পারি প্রেশার। আবার থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য লিখতে পারি প্লাস টেম্পারেচার। এইগুলি হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস। এবারে কম্পোজিশন ভেরিয়েবল আমার দেখা যাক কতগুলো হতে পারে। আমার সিস্টেমে কতগুলো কম্পোনেন্ট আছে? কম্পোনেন্ট সি নাম্বার, ফাইন। আর ফেজ আছে হচ্ছে পি নাম্বার। এবারে আমি ধরি কোনো একটা ফেজে, মনে করা যাক এ ফেজে লেটস সে আমি ধরতে পারি 3টে কম্পোনেন্ট আছে, এবং আমি যদি কম্পোজিশনটাকে মোল ফ্র্যাকশন কিংবা ওয়েট ফ্র্যাকশন হিসেবে করতে পারি, কম্পোজিশন আমি সবসময় মোল ফ্র্যাকশন ধরতে পারি, ওয়েট ফ্র্যাকশন ধরতে পারি, আমি ধরা যাক মোল ফ্র্যাকশন দিয়ে ধরব। মোল ফ্র্যাকশন হচ্ছে কম্পোজিশনকে আমরা ডিনোট করব কোনো একটা সাবস্ট্যান্সের, কোনো একটা কম্পোনেন্টের। তা আমার মোল ফ্র্যাকশনে যদি আমি হিসেব দেখি তাহলে আমি বলতে পারি এক্স, আমার কতগুলো 3 কম্পোনেন্টস, আমি ধরা যাক এ বি অ্যান্ড সি কম্পোনেন্ট আছে, তার মানে আমি বলতে পারি এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি ইকুয়াল টু 1। আমি যদি এইটা করতে পারি তাহলে আমি যদি এক্স এ জানি, লেটসে আমি এক্স এ জানলাম আর এক্স বিও জানলাম, আমি নো, তাহলে আমার এক্সিটা কিন্তু অটোমেটিক্যালি আমি বার করতে পারি এই ফর্মুলা দিয়ে। তার মানে আমার শুধু দুখানা ভেরিয়েবলকেই জানতে হচ্ছে, থার্ড ভেরিয়েবলটা অটোমেটিক্যালি বেরিয়ে আসছে এই মোল ফ্র্যাকশনের এক্সপ্রেশনটা থেকে। তার মানে আমার 3টে কম্পোনেন্ট থাকলে আমি যদি কম্পোজিশন ভেরিয়েবল দেখি, সেই কম্পোজিশন ভেরিয়েবল হবে হচ্ছে 2। কোত্থেকে আসছে? নাম্বার অফ কম্পোনেন্ট মাইনাস component composition known from mole fraction relation. ফাইন। তার মানে আমার আসছে কতগুলো কম্পোনেন্ট ছিল? 3, আর কতগুলো এক্সপ্রেশন আছে? এই মোল ফ্র্যাকশন এক্সপ্রেশন 1। তার মানে এটাই আসছে, এখান থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে পার্টিকুলার একটা ফেজে, এ ফেজে, তাই তো? এ ফেজে এতগুলো আছে 3 - 1। এবারে যদি টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট এ ফেজে যদি সি হয়, তাহলে আমার কম্পোজিশন ভেরিয়েবল would be equal to c - 1, কারণ তখন আমি বলতে পারি এক্স এ প্লাস এক্স বি, আমি এরকম করে বলতে পারি এক্স আই ইকুয়াল টু 1, তাই তো? এই এক্সপ্রেশনটাই একটা ইকুয়েশন থেকে আমি যে লাস্ট যে কম্পোনেন্টার কম্পোজিশন, সেটা কিন্তু যে আগের যতগুলো কম্পোনেন্টের কম্পোজিশন যদি জানতে পারি, সেই বেসিসে আমরা লাস্টেরটাও বার করতে পারি। তার মানে অ্যাকচুয়াল কম্পোজিশন ভেরিয়েবল হচ্ছে c - 1। আমার টোটাল নাম্বার অফ ফেজেস কতগুলো? টোটাল নাম্বার অফ হচ্ছে ফেজ 3 p। তার মানে আমার
total composition variable for p phase would be equal to, আমি যদি একটা a phase যদি আমার c-1 হয় এবং প্রত্যেকটা ফেজেই আমার c কম্পোনেন্টস রয়েছে, সবকটা কম্পোনেন্টসই রয়েছে, তার মানে হবে হচ্ছে p ইন্টু c-1, এতগুলো টোটাল কম্পোজিশন ভেরিয়েবল আছে। তার মানে টোটাল ভেরিয়েবল যেটা হচ্ছে, এখানে যদি আমি ফিরে যাই, আমার কম্পোজিশন ভেরিয়েবল আসছে কতগুলো, p c-1 প্লাস মেকানিক্যালের জন্য একটা প্রেশার ভেরিয়েবল আর টেম্পারেচারের জন্য একটা টেম্পারেচার থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য আমার টেম্পারেচার একটা আসছে, তার মানে দুখানা ভেরিয়েবল। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস। এবারে আমাদের দেখতে হবে যে কম্পোজিশন ভেরিয়েবলগুলো নিচ্ছি যখন, আর এটাও জানি যে আমার ইকুইলিব্রিয়াম রয়েছে কিন্তু, আর কম্পোজিশন ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে কি, ধরা যাক আমি পার্টিকুলার একটা কম্পোনেন্টে ধরলাম ফার্স্ট কম্পোনেন্টের ক্ষেত্রে আমি লিখতে পারি G1 bar A equal to G1 bar B equal to G1 bar C, এরম করে করে আমি করতে পারি G1 bar P। আমি যদি আগে ফিরে যাই তাহলে আমি দেখব এখানে লিখেছিলাম যে আমার ফেজ হচ্ছে ABCD P করে, আর এটা হচ্ছে এটা ক্যাপিটাল C আর এটা স্মল c, ওকে। তো এই ক্যাপিটাল C, তো মানে টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট ক্যাপিটাল C, আর এই যে সিটা ধরেছি সেটা হচ্ছে স্মল c, সেটা একটা ফেজ হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা লিখেছিলাম ইকুইলিব্রিয়ামে পার্শিয়াল প্রেশার ধরে, পার্শিয়াল মোলার কোয়ান্টিটি দিয়ে, এবং সেটাই হচ্ছে কিছুই নয় আমার কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়ান কম্পোনেন্ট। এবারে সেকেন্ড কম্পোনেন্ট, সেটাকে লিখতে পারি G2 bar A equal to G2 bar B equal to G2 bar C, এরম করতে করতে G2 bar P। তার মানে আমার C কম্পোনেন্টের জন্য Cth কম্পোনেন্ট যদি আমি করি, তাহলে আমি লিখতে পারি এইবারে এইখান থেকে আমি আর একটা রিলেশন আনতে পারি। সেটা কিভাবে? আমি জানি ইকুইলিব্রিয়ামের জন্য এটা তো বটে, আর একটা এক্সপ্রেশন কিন্তু আমরা হোল্ড ট্রু, মানে ইকুয়েশনের জন্য জরুরি করা যেতে পারে। সেটা হচ্ছে এটাও লেখা যায় ইকুইলিব্রিয়ামের জন্য, ওকে। এবং এইটা লেখা গেলে এইটা হচ্ছে মিক্সিং partial molar quantity of free energy of ith one component 1 in A after mixing equal to partial molar free energy of the component 1 in B phase। তার মানে এটা হচ্ছে ফেজ, সুপারস্ক্রিপ্টটা হচ্ছে স্পেস, সুপারস্ক্রিপ্ট ফেজ আর সাবস্ক্রিপ্ট কম্পোনেন্ট। তার মানে এটা হচ্ছে যে আফটার মিক্সিং যে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি হয়, সেটা আমরা আগে এটা দেখিয়েছি। এটার মানে হচ্ছে যে RT ln, আমি যদি অ্যাক্টিভিটি টার্মে ধরি A1 in Fs equal to RT ln A1 in B phase। যেহেতু টেম্পারেচারটা ইকুয়াল সব জায়গায়, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তার মানে আমি বলতে পারি, এবং আরটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট,
তার মানে আমি লিখতে পারি A1A equal to activity of component 1 in A phase equal to activity of component 1 in B phase equilibrium এ। তাহলে আমি এখান থেকে এটাও লিখতে পারি ফাইন। এরম করে করে এখানে লিখতে পারি activity of C in A equal to activity of C component C equal to এরম করে করে activity of C in phase P, ঠিক, এটা B হবে, ওকে। এটাও করতে পারি, তার মানে আমার প্রত্যেকটা ফেজে পার্টিকুলার কম্পোনেন্টে অ্যাক্টিভিটিগুলো সব ইকুয়াল, আর এটা হচ্ছে আমার এ হচ্ছে অ্যাক্টিভিটি, আমি অ্যাক্টিভিটি টার্মে লিখেছি, এটাকে এক্স করেও লেখা যায়, মোল ফ্র্যাকশন ধরেও লেখা যায়। কখন? যখন আইডিয়াল সলিউশন হয়, ফাইন। কিন্তু আমি এটাকে আইডিয়াল না ধরেই নন আইডিয়াল ধরেই করছি, রেগুলার সলিউশন মোডে ধরছি, তার মানে আমার অ্যাক্টিভিটি হিসেবে লিখতে পারি। এবারে দেখা যাক প্রথমটার ক্ষেত্রে আমি যদি কোনো একটাকে জানি, ধরা যাক এই এ কম্পোনেন্ট 1 ইন ফেজ এ, আমি যদি সেই ভ্যালুটা যদি জানি, তাহলে বাকিগুলোর সহ সবকটা অ্যাক্টিভিটি আমরা জেনে যাচ্ছি, কারণ এটা ইকুয়াল আছে সব কিছু ইকুইলিব্রিয়ামের জন্য। সিমিলারলি কম্পোনেন্ট 2 এর জন্য সেম ভ্যালিড হবে। আমি কোনো একটা অ্যাক্টিভিটি যদি জানি, কোনো একটা পার্টিকুলার ফেজের অ্যাক্টিভিটি যদি জানি, অন্যগুলো ফেজগুলোতে সব অ্যাক্টিভিটিগুলো জানা হয়ে যাবে, অ্যাক্টিভিটিগুলো জানা হয়ে যাবে। এরম করে করে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি যে যদি আমার টোটাল নাম্বার অফ ফেজ পি হয় এবং কোনো একটা ফেজের কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্টিভিটি আমি জানতে পারি, তাহলে বাকি P-1 ফেজগুলোর সবকটার অ্যাক্টিভিটি ওই পার্টিকুলার কম্পোনেন্ট আমি জানতে পারি, ঠিক আছে। তার মানে আমার কোনগুলো ফিক্স হয়ে থাকছে, কতগুলো নাম্বার অফ অ্যাক্টিভিটি ফিক্স হয়ে থাকছে। আমি যদি এইটাতে দেখি, কম্পোনেন্ট 1 এর ক্ষেত্রে দেখি, আমি দেখব P-1 এতগুলো অ্যাক্টিভিটি আমার অলরেডি জানা হয়ে যাচ্ছে যদি একটা অ্যাক্টিভিটি জানতে পারি। সিমিলারলি এখানেও P-1 জেনে যাচ্ছি, এখানেও P-1 অ্যাক্টিভিটি জেনে যাচ্ছি, এখানেও P-1 অ্যাক্টিভিটি জেনে যাচ্ছি। তার মানে আমি যদি দেখি টোটাল নাম্বার অফ কম্পোজিশনস, আমি এটাকে অ্যাক্টিভিটি ব্র্যাকেটে লিখে দিলাম, অলরেডি নোন কতগুলো, যেহেতু টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে সি, টোটাল নাম্বার অফ ফেজ হচ্ছে পি, তার মানে আমার কতগুলো অলরেডি জানা হয়ে যাবে, সেটা হচ্ছে সি P-1, তার মানে এটা অলরেডি নোন। এবারে আমার দেখতে হবে যে অ্যাকচুয়াল এফেক্টিভ ভেরিয়েবল কতগুলো হচ্ছে। এফেক্টিভ ভেরিয়েবল মানে হচ্ছে যে টোটাল ভেরিয়েবল আমরা যেটা ক্যালকুলেট করেছি, কম্পোজিশন ইকুইলিব্রিয়াম, প্রেশার ইকুইলিব্রিয়াম এবং থার্মাল ইকুইলিব্রিয়ামের কন্ট্রিবিউশন থেকে, সেখান থেকে আমার যতগুলো ভেরিয়েবল আমার অলরেডি ফিক্স হয়ে রয়েছে সেগুলো বাদ দিলেই আমার এফেক্টিভ ভেরিয়েবলগুলো পেয়ে যাব, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তার মানে আমার বলা যেতে পারে এফেক্টিভ ভেরিয়েবল অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল would be equal to total number of variables কোত্থেকে আসছে, কম্পোজিশন প্লাস মেকানিক্যাল
প্লাস থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে আসছে, সেটা কোনটা? Pc-1 আগেই বার করেছি, মাইনাস total number of composition variable অথবা variables এবং সেটা কম্পোজিশনের জন্যই আসছে, কারণ আমরা দেখেছি অ্যাক্টিভিটির কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট অ্যাক্টিভিটি একটা ফেজে যদি জানি, তাহলে অন্য ফেজগুলোতেও সেই কম্পোনেন্টের অ্যাক্টিভিটি জানতে পারি, তার মানে কম্পোজিশন ভেরিয়েবলটাই আমরা জানতে পারছি। Variables already fixed due to chemical or composition equilibrium. Fine. এবারে সেখান থেকে আমি বার করি এটা কোনটা? P-1 C, ওকে, তার মানে আমার আসছে Pc-1, এখানে দুইটা মিস করেছি, প্লিজ অ্যাড দ্যাট, কারণ এই দুইটা আসছে প্রেশার থেকে আর একটা টেম্পারেচার থেকে। Pc-1 প্লাস 2 মাইনাস, এটা টোটাল করে দিই, এটা টোটাল P-1, ওকে, সেখান থেকে আমার আসবে Pc মাইনাস P প্লাস 2 মাইনাস Pc প্লাস C ইকুয়াল টু C মাইনাস P প্লাস 2। আর এইটা কি, আমি যদি আরেকটু অ্যাড করি, টু ডিফাইন required to define system equilibrium under coexisting phases, এবং সেটা কি, নাথিং বাট F, তার মানে F ইকুয়াল টু দিস, তার মানে আমার ফেজ রুল যেটা আমরা শুরু করেছিলাম ইকুয়াল টু C মাইনাস P প্লাস 2, সেটা প্রুফ হলো। কিন্তু এটুকু মনে রাখা দরকার যে এইটা কিন্তু সবসময় আমি যেটা প্রুভ করেছি সেটা একটা প্রাইম প্রিয়াম্বল হচ্ছে নন রিয়াক্টিং। রিয়াক্টিং হলে তখন এই যে সিটা আছে না, সেই সিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সি এর ক্ষেত্রে একটা ডিফারেন্ট ইকুয়েশন আসবে, কিন্তু সেটা আজকে আমরা এই কোর্সে আমরা করব না নন রিয়াক্টিং সিস্টেমে, ঠিক আছে। তো এইবারে এই যে ফেজ রুলটা ডিরাইভ হলো, এটার কিছু এক্সাম্পল দেওয়া যাক। আমরা কি করি, আমরা এই যে ফেজ রুলটা ডিরাইভ করলাম, এটার কিছু এক্সাম্পল দেওয়া যাক, এবং তার জন্য আমি কি করব, দুটো এক্সাম্পল নেব, একটা হচ্ছে তিনটে নেব রাদার, একটা হচ্ছে ওয়াটার ফেজ ডায়াগ্রাম, সেকেন্ড হচ্ছে আইসোমরফাস, আর থার্ড হচ্ছে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম। ফাইন, এই কটার আমরা বার করার চেষ্টা করি। তো ওয়াটার ফেজ ডায়াগ্রাম, সেটা আমরা কিভাবে ড্র করতে পারি, এরকম P টেম্পারেচার, এরকম একটা ডায়াগ্রাম ছিল, এটা সলিড, এটা লিকুইড, এটা ভেপার, আর এইটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। আমি কয়েকটা পয়েন্ট নিই, যেমন আমার ধরা যাক যে পয়েন্টগুলো, একটা পয়েন্ট ধরা যাক এখানে, এটাকে আমি নাম দিই
কিউ। একটা পয়েন্ট ধরা যাক সলিড লিকুইডের বাউন্ডারি লাইনের ওপর, ফেজ বাউন্ডারি লাইনের ওপর, সেটা ধরা যাক কিউ আর। আর একটা ধরা যাক এটার ওপর এস। আর একটা ধরা যাক এটার ওপর ভেপার ফেজের ওপর স্মল টি। আর একটা ধরা যাক এখানে ভি, স্মল ভি। আর একটা ধরা যাক এই পয়েন্টটায় যেটা ট্রিপল পয়েন্ট, সেটা আমার ধরা যাক ক্রিটিক্যাল। ওকে, তা আমি যদি কিউ অ্যাট কিউ অ্যান্ড টিতে আমি করতে চাই, ইভেন আমি এখানেও সলিড স্টেটেও একটা সলিড কমপ্লিট সলিড রিজনে আমি একটা ধরতে পারি, সেটা হচ্ছে স্মল এম। আমি তার মানে কিউ এম কিউ অ্যান্ড টিতে যদি আমি ধরতে চাই, তাহলে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু। এবারে সি হচ্ছে কটা, ওয়াটার সিস্টেমে সি কম্পোনেন্ট হচ্ছে 1। কটা ফেজ আছে প্রত্যেকটা এম কিউ আর টি লেভেলে, টি জোনে সিঙ্গেল ফেজ, ফেজ হচ্ছে 1, তার মানে এটা দাঁড়াবে 1 মাইনাস 1 প্লাস 2, তার মানে এফ ইকুয়াল টু 2। তার মানে আমি যদি এই পয়েন্টটা দেখি, এম পয়েন্টটা দেখি, সেটা একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম আছে। এই ইকুইলিব্রিয়ামটাকে আমার ডিফাইন করতে গেলে আমার দুটো ভেরিয়েবলই লাগছে, প্রেশার এবং টেম্পারেচার। ওই পয়েন্টের রেসপেক্ট আমাকে বলতেই হবে। এবারে সেখান থেকে আমি যদি ফেজ না চেঞ্জ করে আর একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাই, যদি এখানে পৌঁছাই এম প্রাইমে, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রেশার এবং টেম্পারেচার দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে ওই ডেফিনিশনটা আনার জন্য। ঠিক আছে, প্রেশার এবং টেম্পারেচার দুটোই একে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, দুটোই কিন্তু চেঞ্জ করতে হচ্ছে ওই ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য, ওই পয়েন্টটাকে, ওই স্টেট অফ ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য। তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হলো, আমি কটা ভেরিয়েবলকে চেঞ্জ করে আমি ইকুইলিব্রিয়ামটাকে রিডিফাইন করতে পারছি ফেজ চেঞ্জ না করে, দুটো। এবারে আমরা ধরা যাক অ্যাট আর এস আর ভিতে, সেখানে আমার সেম ইকুয়েশনটা লিখতে হবে। এবার এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আর এস এবং ভি, সেটা হচ্ছে ফেজ বাউন্ডারি লাইনের ওপর আছে। আরটা হচ্ছে সলিড লিকুইড, এসটা হচ্ছে লিকুইড ভেপার এবং ভিটা হচ্ছে ভেপার সলিডের ওপর, তাই তো? তার মানে আমার সি তো এখনও 1 কম্পোনেন্ট, কারণ ওয়াটার সিস্টেম। এখানে ফেজ কিন্তু দুটো হয়ে গেল, কারণ সলিড এবং লিকুইড অ্যাট আর পয়েন্ট ইকুইলিব্রিয়ামে রয়েছে, এস পয়েন্টে লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়ামে রয়েছে, আর ভি পয়েন্টে ভেপার এবং সলিড ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে ফেজ 2। তার মানে আমি লিখতে পারি 1 মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু এফ ইকুয়াল টু 1। এটার মানে কি দাঁড়ালো, আমি যদি আর পয়েন্টটাকে দেখি, আমি যদি টেম্পারেচার একটা টি আরকে ফিক্স করে দিই, তার মানে অটোমেটিক্যালি আমি দেখছি যে প্রেশারটাও কিন্তু ফিক্স হয়ে গেল, পি আরটাও ফিক্স হয়ে গেল। কারণ আমি টেম্পারেচার টি আর থাকলে আমাকে যদি টু ফেজ ইকুইলিব্রিয়াম দেখতে হয়, তাহলে কিন্তু আমার পি আরটাকেও ফিক্স হতে হবে। ওকে, আর যদি আমি টেম্পারেচারটাকে চেঞ্জ করে ফিক্স রাখলাম, আমি প্রেশারটা চেঞ্জ করে দিলাম, আমি ধরা যাক প্রেশারটা এখানে চলে গেল, আর প্রাইমে যদি চলে যায়, তাহলে দেখছি সিঙ্গেল ফেজ জোনে চলে গেছে, লিকুইড জোনে চলে গেছে। তার মানে টেম্পারেচার যদি আমি ফিক্স রাখি, প্রেশারটা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমি সেম টু ফেজ কোএক্সিস্টিং ফেজ ইকুইলিব্রিয়াম পাচ্ছি না। ঠিক আছে, ওই কোএক্সিস্টিং ফেজ ইকুইলিব্রিয়ামটা খুব জরুরি। এটা হচ্ছে বোঝাচ্ছে কোএক্সিস্টিং সলিড লিকুইড অথবা লিকুইড ভেপার অথবা ভেপার সলিড
এই কোএক্সিস্টিং ইকুইলিব্রিয়ামটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ওই পয়েন্টে টেম্পারেচারটাকে ফিক্স করলে প্রেশারটাকেও ফিক্স হতে হবে। তার মানে আমার দরকার হচ্ছে একটাই ভেরিয়েবল, যেটাইকে আমি মডিফাই করে আর একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছতে পারছি এবং যেটা ওই লাইনটার ওপরই লাই করছে, ওই লাইনটার ওপরই পড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যদি কোনো একটা আইদার প্রেশারকে অথবা টেম্পারেচারকে আমি যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার টু ফেজ ইকুইলিব্রিয়ামটাকে আমি ডিফাইন করতে পারছি। আর এটাকে পিটাকে আমি প্রেশার লিখে দিই, এটা টেম্পারেচার। ফাইন। তার মানে বোঝা গেল যে সবকটা ফেজ বাউন্ডারির উপর কিন্তু ফেজ ইকুইলিব্রিয়াম আমি যদি দেখি ডিগ্রিজ অফ ফ্রিডম একটাই। আর যদি আমি দুটোই চেঞ্জ করি, মানে একটা ভেরিয়েবল আমার লাগছে ডিফাইন করার জন্য ইকুইলিব্রিয়ামটাকে, অন্য ভেরিয়েবলটাকে অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি অন্য ভেরিয়েবলটাকেও চেঞ্জ করি আমরা দেখছি ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টু ফেজ থেকে সিঙ্গেল ফেজ জোনে চলে যাচ্ছে, এবং সেটা তখন আমি ইকুইলিব্রিয়ামটা তখন ভাবতে গেলে আমার দুখানা ভেরিয়েবল লেগে যাবে। ওকে, এবারে দেখা যাক ট্রিপল পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্ট f ইকুয়াল টু c মাইনাস p প্লাস 2, এখানে c হচ্ছে 1, p হচ্ছে এখানে 3, কারণ এই ট্রিপল পয়েন্টে লিকুইড, সলিড এবং ভেপার প্রত্যেকটাই কিন্তু কোএক্সিস্ট করছে। তার মানে আমি লিখতে পারি 1 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0। এটা একটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট এই জন্যই যে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার হাতে কোনো কিছু ভেরিয়েবল নেই যেটা আমি চেঞ্জ করে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে কোএক্সিস্টিং ইকুইলিব্রিয়াম সলিড, লিকুইড এবং ভেপার, সলিড, লিকুইড এবং ভেপার, এই ইকুইলিব্রিয়ামটাকে আমি ডিফাইন করতে পারি। আমি পাবোই না, কারণ আমি যদি দেখি এখানে প্রেশার এবং টেম্পারেচার দুটোই কিন্তু ফিক্স। টেম্পারেচার C ক্রিটিক্যাল, প্রেশার P ক্রিটিক্যাল, এই দুটোই আমার ফিক্স হতে হবে। তা না হলে আমার ওই পয়েন্টটা কখনোই এই পুরো বাউন্ডারি, পুরো ফেজ বা ডায়াগ্রামে কোথাও আসতে পারে না। আমি যদি প্রেশারটাকে ফিক্স রাখলাম, টেম্পারেচারটাকে চেঞ্জ করতে থাকি, তাহলে আমার এই দিকে মুভ করে যাবে টেম্পারেচারটা, আমি দেখছি সিঙ্গেল ফেজ জোনে চলে যাচ্ছে। আমি যদি টেম্পারেচারটাকে ফিক্স রাখি, প্রেশারটাকে চেঞ্জ করি, আমি দেখব আমি ফেভার ফেজে চলে যাচ্ছে, সিঙ্গেল ফেজ ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, আমার ডিগ্রিজ অফ ফ্রিডমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট কিংবা নন ভ্যারিয়েন্ট পয়েন্ট একটা ফেজ ডায়াগ্রামে, যেখানে কোনো ভেরিয়েবল আমি চেঞ্জ করতে পারবো না আমি যদি ডিফাইন করতে চাই কোএক্সিস্টিং ফেজ ইকুইলিব্রিয়াম। ওকে, তার মানে এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট অথবা নন ভ্যারিয়েন্ট পয়েন্ট। ফাইন। তার মানে এখানে আমি ওয়াটার ফেজ ডায়াগ্রামে দেখা গেল যে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম কী করে বার করতে পারি। এবারে দেখা যাক আইসোমরফাস। আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম আমি যদি ড্র করি, এরকম একটা পাবো, এখানে লিকুইড, এখানে সলিড সলিউশন, এখানে লিকুইড অ্যান্ড সলিড কোএক্সিস্ট করছে, টেম্পারেচার, এটা কম্পোজিশন, লেটস সে XP, TMA, TMB। এবারে এখানে দেখা যাক আমার বিভিন্ন পয়েন্টে কীরকম আসে। আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা যেটা নিলাম Q, আর একটা পয়েন্ট নিলাম M পয়েন্ট, আর একটা পয়েন্ট নিলাম এটার ওপরে, সেটা হচ্ছে S পয়েন্ট, আর একটা পয়েন্ট নিলাম এটার ওপরে, এটা হচ্ছে R পয়েন্ট। ওকে, আর একটা পয়েন্ট নিলাম এটার মাঝখানে, যেটা হচ্ছে V পয়েন্ট। ওকে,
এই প্রত্যেকটা 5টা পয়েন্ট আমাদের দেখা যাক। আর একটা জিনিস বলে রাখা দরকার যে লিকুইড, এই যে লাইনটা, এটাকে লিকুইডাস লাইন বলে, আর এই লাইনটাকে বলে সলিডাস লাইন। ফাইন। সলিডাস লাইনটা সলিড লিকুইডের ইকুইলিব্রিয়াম বোঝায়, লিকুইডাস লাইনটা লিকুইড সলিডের ইকুইলিব্রিয়াম বোঝায়। এবং সেটা কোত্থেকে এসছে? ফ্রি এনার্জি কম্পোজিশন যদি ডায়াগ্রাম দেখি আমরা, এক্স বি জি, এটা হচ্ছে G2S, এটা হচ্ছে G2L, কমন ট্যানজেন্ট XBL XBS, তাই তো? এটা হচ্ছে এইগুলো হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কম্পোজিশন, আর টেম্পারেচারটা হচ্ছে গ্রেটার দ্যান TMA লেস দ্যান TMB। ওকে, তো এরকমভাবে আমরা এই ফেজ ডায়াগ্রামটা পেয়েছি। তার মানে এর মাঝখানে, এই আইটার মাঝখানে সব কম্পোজিশন কিন্তু আমার দুখানা কম্পোজিশনে ভেঙে যাবে। যে কোনো কম্পোজিশন নিই না কেন, যে কোনো কম্পোজিশন নিই না কেন, এই দুটো কম্পোজিশনে কিন্তু ভেঙে যাবে, ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, তাই তো? এবারে আমি যদি কিউ পয়েন্টে দেখি, কিউ আর এম পয়েন্ট, আমি কি হচ্ছে সিঙ্গেল ফেজ হচ্ছে এখানে F = C - P + 2। এবারে দেখা যায় এখানে 2টা লাগানো যাবে কিনা, কারণ আমি যখন এই ফেজ ডায়াগ্রামটা করেছি তখন কিন্তু প্রেশারটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার করে নিয়েছি। তার মানে প্রেশারটা আমরা আগে ফেজ ডায়াগ্রাম ডেরিভেশনের সময় দেখেছিলাম যে কোন কোন কম্পোজিশনগুলো ফিক্স হয়ে রয়েছে অলরেডি কম্পোজিশনাল ইকুইলিব্রিয়ামের জন্য, তাই জন্য আমরা সেইগুলো বাদ দিয়েছিলাম টোটাল ভেরিয়েবল থেকে। আবার এখানে আমি দেখছি প্রেশারটাকে আমার কিন্তু ভেরিয়েবল হিসেবে নিচ্ছে না, 1 অ্যাটমসফিয়ারে ফিক্স করে দিয়েছি, যেহেতু কনডেন্স ফেজে লিকুইড কিংবা সলিডে প্রেশারের এফেক্টটা খুব মিনিমাম, তাই তো? তা আমরা যেহেতু ফিক্স করে দিয়েছি, তার মানে এই যে টুটা এসছিল দুটো ভেরিয়েবলের জন্য, একটা টেম্পারেচার এবং একটা প্রেশার। সে আমার প্রেশারটা 1 অ্যাটমসফিয়ারে রয়েছে, ফিক্স হয়ে রয়েছে, আমি অলরেডি নো। তার মানে আমার এই যে 2টা আছে সেটা আমার প্রেশারটাকে বাদ দিতে হবে, শুধু টেম্পারেচারটা রাখতে হবে। তার মানে এটা মডিফাই হয়ে হবে F = C - P + 1। এটা কনডেন্স সিস্টেম, প্রেশার = ফিক্সড 1 অ্যাটমসফিয়ার, তখন এটা করতে হবে। এবং যে কোনো বাইনারি ফেজ ডায়াগ্রাম আমরা যেটা করেছি সেটা কনডেন্স সিস্টেমেই করেছি আমরা, তাই জন্য আমরা এই ফেজ রুলটাকে ইউজ করব। তার মানে আমি করতে পারি FC হচ্ছে কতগুলো, এখানে দুটো কম্পোনেন্ট আছে A এবং B, তার মানে কম্পোনেন্ট হচ্ছে 2। ফেজ হচ্ছে, যদি আমি কিউ পয়েন্ট দেখি, এম পয়েন্ট দেখি, ফেজ হচ্ছে 1, সিঙ্গেল ফেজ সলিড সলিউশন অথবা লিকুইড সলিউশন। তার মানে F = C - P + 1, সিটাকের বদলে আমি 2 বসিয়ে দিলাম, পিটার বদলে 1, তার মানে আমার এলও হচ্ছে 2, তার মানে F হচ্ছে 2। এটার মানে কি, আমি যখন কিউটা করব তখন আমার টেম্পারেচারটাও লাগছে, কম্পোজিশনটাও লাগছে কিউ পয়েন্টটাকে ডিফাইন করার জন্য। আমি যদি কিউ পয়েন্টটাকে মুভ করে এখানে চলে যাই, কিউ প্রাইম করে দিই, তাহলেও কিন্তু আমার টেম্পারেচার এবং কম্পোজিশন দুটোই আমার জানতে হচ্ছে। তার মানে আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য, উইদাউট চেঞ্জিং দ্য ফেজ, নাম্বার অফ ফেজ, রিমেম্বার, সেটা কিন্তু খুব জরুরি। তার মানে এই পয়েন্টে কিউ আর এম পয়েন্টে আমরা ফেজ রুল যেটা দেখলাম, ডিগ্রিজ অফ ফ্রিডম 2 হয়ে গেল। এবারে অ্যাট এস এবং আর পয়েন্টে, ওকে, এস আর আর পয়েন্টে কি হবে, F = C - P + 1, C2, P হচ্ছে এখানে 2, কারণ কেন বলা হচ্ছে, যখনই আমি এস পয়েন্টে আসবো তখনই কিন্তু আমার আর একটা কম্পোজিশন, সেটা হচ্ছে XB সলিড আর এটা হচ্ছে XB লিকুইড, এই পার্টিকুলার কম্পোজিশনটা সলিড এবং লিকুইডে ইকুইলিব্রিয়ামে এসে যাবে। এবং সেখানে দেখা যাবে যে অলরেডি সলিড এবং লিকুইড সলিউশন এই দুটো কম্পোজিশন ইকুইলিব্রিয়ামে থাকছে।
আর আমাদের ইকুইলিব্রিয়ামের কনসেপ্টই আমার ফেজ রুলটা রয়েছে, তার মানে 2 ফেজ রয়েছে। এবারে +1 F = 1, এটার মানে কি দাঁড়ালো? আমি অলরেডি দেখছি যে ইকুইলিব্রিয়াম আমার দুটোতে ভেঙে যাচ্ছে, এই দুটো কম্পোজিশনে ভেঙে যাচ্ছে, এইটা আর এইটা কম্পোজিশনে ভেঙে যাচ্ছে। তার মানে আমি যদি টেম্পারেচারটাকে ফিক্স করি তাহলে এই দুটো কম্পোজিশনও কিন্তু ফিক্স, এই কম্পোজিশনটা আর এই কম্পোজিশনটা এটাও দুটো ফিক্স। আবার যদি কম্পোজিশন ফিক্স করি, ধরা যাক এই কম্পোজিশনটাকে ফিক্স করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি ফিক্স করলাম, এই কম্পোজিশনে XBLটাকে ফিক্স করলাম, তাহলে কিন্তু আমার টেম্পারেচারটাও ফিক্স হতে হবে, না হলে কিন্তু আমি এই ইকুইলিব্রিয়ামটা পাবো না, এই যে এটার সঙ্গে এটার ইকুইলিব্রিয়াম রয়েছে এটা পাবো না, ঠিক আছে। তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কটা লাগছে? এই পয়েন্টের ওপরে, এই যে লাইনটার ওপরে, লিকুইডাস লাইনটার ওপরে এনি পয়েন্টে যদি আমি যাই, আমি দেখব এই পয়েন্টটায় গেলে আবার 2 ফেজ ইকুইলিব্রিয়াম আসছে, এই পয়েন্টটায় গেলে আবার 2 ফেজ ইকুইলিব্রিয়াম আসছে, তাই তো? আমি দেখছি 2 ফেজ ইকুইলিব্রিয়ামটা সবসময় থাকছে এবং আমার টেম্পারেচার ফিক্স করলে কম্পোজিশনটা ফিক্স হয়ে যাচ্ছে, আর কম্পোজিশনটা ফিক্স করলে টেম্পারেচার ফিক্স হয়ে যাচ্ছে। তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কটা লাগছে? আমার ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে একটাই লাগছে। এবারে দেখা যাক ভি পয়েন্টে, ভি পয়েন্ট এফ হচ্ছে কটা? 2 কম্পোনেন্ট। পি হচ্ছে কটা? এইখানে বি পয়েন্টে যখনই পৌঁছাবো, সেটার ইকুইলিব্রিয়ামটা এই ডায়াগ্রামে বোঝানো আছে, নিচের ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামে বোঝানো আছে। কিন্তু আমি দেখব ভি কম্পোজিশন আমি যদি নিই, সেটা ইমিডিয়েটলি দুটো পার্টে ভেঙে যাবে। এই একটা কম্পোজিশন হবে, এই একটা কম্পোজিশন হবে, সলিডাসের ওপর একটা কম্পোজিশন, লিকুইডাসের ওপর একটা কম্পোজিশন। তার মানে আমার ভি পয়েন্টে আমার আবার দুটো কম্পোজিশনে ভেঙে যাবে, সলিড সলিউশন আর লিকুইড সলিউশন, এবং রেড অ্যারো দিয়ে দেখানো আছে। সেটা করেসপন্ডিং টেম্পারেচারটাও কিন্তু ফিক্স হয়ে যাবে। তার মানে এখানেও কিন্তু 2 ফেজ ইকুইলিব্রিয়াম আসছে, এবং এটারও কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 2 হবে, +1 এখানেও কিন্তু 1। তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু এখানেও 1। তার মানে একটাই ভেরিয়েবল লাগছে, আইদার টেম্পারেচার অথবা কম্পোজিশন, যে কোনো একটা বললেই কিন্তু অন্যটা বেরিয়ে আসছে। মানে এখানেও ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এইবারে লাস্ট দেখা যাক, যেটা হচ্ছে ইউটেকটিক। ইউটেকটিক ফেজ ডায়াগ্রামটা যদি আমি প্লট করি, এটা XB বাইনারি, XA = 1, XB = 1, আমি পাবো হচ্ছে এরকম। এখানে হচ্ছে লিকুইড, এখানে হচ্ছে আলফা, এখানে বিটা, আলফা প্লাস লিকুইড, লিকুইড প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে টেম্পারেচার TMA TMB, তাই তো? আর এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। এবারে ডিফারেন্ট পয়েন্ট দেখা যাক। এখানেও কিন্তু এই দুটো হচ্ছে, এইটা আর এই দুটো লাইন লিকুইডাস, এটা হচ্ছে সলিডাস, এটা হচ্ছে সলিডাস, এটা হচ্ছে সলভাস, এটা হচ্ছে সলভাস, এটা হচ্ছে আলফা সলভাস, এটা হচ্ছে বিটা সলভাস, তাই তো? এইবারে আমি যদি দেখি ফেজ রুলে, আমরা যখন আইসোমরফাস করেছি, আমরা দেখেছি লিকুইডাস এবং সলিডাস যে কোনো লাইনের ওপরই কিন্তু 2 ফেজ ইকুইলিব্রিয়াম আসছে, এক্সেপ্ট পিওর মেটাল। এক্সেপ্ট পিওর মেটালে কিন্তু ডিফারেন্ট কন্ডিশন, সেখানে কম্পোজিশনটা কনসিডার করা হবে না, ঠিক আছে? সেটার ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে তোমাদের এতে যেতে হবে, কি বলে, যে সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম আছে তার বেসিসে তোমাদের ফেজ ইকুইলিব্রিয়ামটাকে ধরতে হবে, ঠিক আছে?
এবং ইউটেকটিক ফেজ ডায়াগ্রামটা এরকম শেপ আছে। আমরা এইটা ইউটেকটিক ফেজ ডায়াগ্রামটা আমরা এ এবং বি এর ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট হবে সেই হিসেবে লিখছি। এক্সপি ওকে, এইটা হচ্ছে আমার ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম। এটা হচ্ছে টিএম বি, এটা হচ্ছে টিএম এ, আর এই লাইনগুলো হচ্ছে লিকুইডাস, সলিডাস, আর এই দুটো লাইন হচ্ছে সলভাস, আলফা সলভাস, এটা হচ্ছে সলভাস, এটাকে বিটা সলভাস বলে। আর এইটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। ফাইন। তো এটার যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করতে চাই, এফ ইকুয়েশনটা সেম হবে 1, এটা কনডেন্স ফেজ। এবারে যদি আমি এনি পয়েন্ট অন সিঙ্গেল ফেজ, সেটা হতে পারে লিকুইডে, সেটা হতে পারে আলফা জোনে, সেটা হতে পারে বিটা জোনে, সেটা হবে হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে 2 এ আর বি, ফেজ হচ্ছে 1, তার মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 2 - 1 + 1 = 2। ফাইন। তো এবারে যদি আমি সেটা দেখি, তার মানে আমার এখানে কম্পোজিশন এবং টেম্পারেচার সবকটাই কিন্তু স্পেসিফাই করতে হবে। তার মানে দুটো ভেরিয়েবল থাকছে। আবার লিখতে পারি এনি পয়েন্ট অন টু ফেজ জোন or point or any point on liquidus, solidus and solidus। আমি আগের আইসোমরফাসটা দেখেছি, সেখানে আমার সিটা হবে হচ্ছে 2, ফেজ হবে হচ্ছে 2, তার মানে আমার এফ হবে হচ্ছে 2 - 2 + 1 = 1। আমার টেম্পারেচার কিংবা প্রেশার কোনো একটা আমাকে জানতে হবে, বাকিটা অটোমেটিক্যালি ফিক্স হবে ওই কোএক্সিস্টিং ইকুইলিব্রিয়াম দেখার জন্য, কারণ ওখানে তো কোএক্সিস্ট করবে না। সো লিকুইড আছে লিকুইড সলিড, সলিড আছে সলিড লিকুইড, সেগুলো কোএক্সিস্ট করবে। এবারে সলভাস দেখা যাক। এনি পয়েন্ট অন সলভাস, সলভাস যদি হয় আলফা এবং বিটা সলভাস, এটা আগে বলা হয়নি, আমরা যখন করেছিলাম তখন সেটা বলা হয়নি, এখন বলে দিলাম যে লিকুইড সলিডের ইকুইলিব্রিয়ামটাকে লিকুইডাস বলে লিকুইড সাইডে, আর সলিড লিকুইডের ইকুইলিব্রিয়াম সলিড সাইডে, সেটা সলিড সিঙ্গেল ফেজ সলিড সাইডে সেটা সলিডাস বলা হয়। ঠিক আছে, ফাইন। তা এনি পয়েন্ট সলভাস, আমি যদি এই পয়েন্টটা ধরি অথবা এই পয়েন্টটা ধরি অথবা এই পয়েন্টটা ধরি এই পয়েন্টটা ধরি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার টু ফেজ ইকুইলিব্রিয়াম হবে। এখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে দেখব যে এই কম্পোজিশনে আমার অলরেডি বিটাও কিন্তু অল্প থাকবে, এবং তার যদি ইকুইলিব্রিয়াম তোমরা আগেও করেছো, তোমরা নিজেরাই ড্র করতে পারবে ফ্রি এনার্জি কম্পোজিশন, সেটা করলে দেখবে যে বিটা এবং আলফা দুটোই কিন্তু কোএক্সিস্ট করবে। আমরা দেখতে পারি এরকম করে, আমি যদি এই কম্পোজিশনটা নিই এবং এই টেম্পারেচারটা নিই, টেম্পারেচার T1 এবং কম্পোজিশন X1, তাহলে আমার ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামটা এরকম হবে।
এইটা তখন x1, কিন্তু ইকুইলিব্রিয়ামটা আমার xb লিকুইডের সঙ্গেও থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে G2 আলফা, এটা হচ্ছে G2 বিটা। আমার এই দুটো কম্পোজিশনকে রিফ্লেক্ট করছে, ওকে। তার মানে এনি পয়েন্ট অন সলভাস, টু ফেজ, C ইকুয়াল টু কম্পোনেন্ট 2, ফেজ ইকুয়াল টু 2, তার মানে F ইকুয়াল টু 2 মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে এখানেও দেখছি আমি যদি কম্পোজিশন ফিক্স করি, আমি যদি x1 ফিক্স করি, তাহলে আমার এই কম্পোজিশনটা তৈরি হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এবং তখন সলভাসের যে করেসপন্ডিং টেম্পারেচার ওই পয়েন্টটা, ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, আলফা বিটা কোএক্সিস্টিং ইকুইলিব্রিয়াম, ওই T1টা কিন্তু ফিক্স হয়ে যাবে। তার মানে x1 ফিক্স করলে T1 ফিক্স, T1 ফিক্স করলে x1 ফিক্স, ঠিক আছে। তো সেই হিসাবে দেখছি আমি সলভাসের এনি পয়েন্ট অন সলভাস, সেটার ডিগ্রিজ অফ ফ্রিডমও কিন্তু 1 থাকছে, এবং কোএক্সিস্টিং ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য। এবারে শুধু একটা পয়েন্ট দেখা যাক, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাট ইউটেকটিক পয়েন্ট। অ্যাট ইউটেকটিক পয়েন্ট আমাকে C দেখতে হবে 2, কম্পোনেন্ট তো 2ই থাকছে, P হচ্ছে কতগুলো P হবে, এখানে ইউটেকটিকের রিয়াকশনটা হচ্ছে লিকুইড, দুটো ফেজে ভেঙে যাবে, আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটার দুটোর কম্পোজিশন আলাদা, কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারও আলাদা, তাই তো। তার মানে আমার P হবে 3, তার মানে F হয়ে যাবে 2 মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 0, F ইকুয়াল টু 0। তার মানে আমি দেখছি যে এই পয়েন্টটার বেসিসে আমি যদি এটাকে এই পয়েন্টটার কম্পোজিশন এবং টেম্পারেচার দুটোই কিন্তু ফিক্স হতে হবে। তার মানে এখানে হচ্ছে টেম্পারেচার অ্যান্ড XE দুটোই কিন্তু ফিক্স হতে হবে, এবং তার মানে আমার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কিছুই নেই। ওই পয়েন্টটা একমাত্র ওই কম্পোজিশন এবং টেম্পারেচারেই পেতে পারি, না হলে ওই পয়েন্টটা পাবোই না, ঠিক আছে। আমার হাতে কোনো কিছু ফ্রিডম নেই, তার মানে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা 0। তার মানে আমরা দেখলাম যে সিঙ্গেল কম্পোনেন্টে ওয়াটার সিস্টেম, তারপরে আমরা 2 ফেজে আইসোমরফাস দেখলাম, এবং 3 ফেজে ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে দেখলাম, এবং ডিফারেন্ট পয়েন্টে আমরা ফেজ রুল ক্যালকুলেট করলাম। এবং এখানে একটা কথা বলা আছে যে এখানে যদিও এটা রিয়াকশন বলা হচ্ছে লিকুইড টু আলফা প্লাস বিটা, এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন নয়, ঠিক আছে। এটা ফেজ সেপারেশন হয়ে এটা হচ্ছে আর কি, ঠিক আছে। এবং এখানে নন রিয়াক্টিং সিস্টেম, এবং তাই জন্য এখানে F ইকুয়াল টু C মাইনাস P প্লাস 2টা থেকে আমরা কনভার্ট করলাম C মাইনাস P প্লাস 1-এ, যেহেতু কনডেন্স সিস্টেম, এবং সেইভাবে আমরা বিভিন্ন ফেজ ডায়াগ্রামের রেসপেক্টে ফেজ রুলটা ক্যালকুলেট করলাম। এবার যদি আমি ইউটেকটয়েড নিই কিংবা পেরিটেকটিক নিই, সেখানেও কিন্তু সেম ওয়ে আমি ফেজ রুলটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। সেটা তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, ঠিক আছে। তার মানে আমরা ফেজ রুলের ব্যাপারে গত দুটো লেকচার ধরে আমরা জানলাম, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটা একটা গ্লোবাল আইডিয়া দেয় ইকুইলিব্রিয়াম বোঝার জন্য, সিস্টেম ইকুইলিব্রিয়াম বোঝার জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এখানে কিন্তু শুধু আমরা 3টে জিনিসই নিচ্ছি, কম্পোজিশন ভেরিয়েবল, প্রেশার ভেরিয়েবল এবং থার্মাল ভেরিয়েবল, এবং ইকুইলিব্রিয়ামের জন্য আরও অনেক এফেক্ট থাকতে পারে, যেমন ম্যাগনেটিক এফেক্ট থাকতে পারে, গ্র্যাভিটেশনাল এফেক্ট থাকতে পারে, ওইগুলো কিন্তু সব ইগনোর করে আমরা এটা করছি। এটা খুব সিম্পলিস্টিক অ্যাপ্রোচ। এবং এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমরা রিয়াক্টিং সিস্টেমে কিন্তু আমরা ফেজ রুলটা করিনি, ওটার জন্য আরও কিছু ডিসকাশন লাগবে, সেটা কিন্তু আমরা এই কোর্সে করব না, ঠিক আছে। তো এইবারে আমাদের প্রথম যে লেকচার শুরু হয়েছিল 41 লেকচারে এসে আমরা কোর্সটা শেষ করলাম, এবং এখানে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফেজ রুলের আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম ড্র করার জন্য যেটা লাগে, যে আন্ডারস্ট্যান্ডিংটা লাগে, প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে থার্মোডাইনামিক আন্ডারস্ট্যান্ডিং, এবং সিস্টেমকে বুঝতে হবে, সিস্টেম ইকুইলিব্রিয়ামকে বুঝতে হবে। সিস্টেমকে বোঝা মানেই সিস্টেম ইকুইলিব্রিয়ামকে বোঝা, এবং সেই বেসিসে আমরা ফ্রি এনার্জির কনসেপ্ট নিয়ে এলাম। ফ্রি এনার্জি থেকে সিঙ্গেল কম্পোনেন্টে টেম্পারেচার, উইথ টেম্পারেচার আমরা দেখলাম কিভাবে ফেজ ডায়াগ্রাম আসছে ওয়াটার সিস্টেমে। তারপরে আমরা 2 ফেজ সিস্টেমে যখন গেলাম, বাইনারি সিস্টেমে, তখন আমরা ফ্রি এনার্জি কম্পোজিশনের বেসিসে
এবং কেমিক্যাল পোটেনশিয়ালের বেসিসে আমরা এক্সপ্রেস করতে শুরু করলাম এবং সেখানে আমরা দেখলাম ইকুইলিব্রিয়াম করার জন্য আমাদের লাগছে হচ্ছে পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি এবং সেটা কেমিক্যাল পোটেনশিয়াল এবং সেই কেমিক্যাল পোটেনশিয়ালের কন্ডিশন ইউজ করলাম ইকুইলিব্রিয়ামের বেসিসে এবং তার বেসিসে আমরা ফ্রি এনার্জি কম্পোজিশন থেকে আমরা দেখলাম ফেজ ডায়াগ্রাম কী করে আসে এবং আমরা তিনটে ফেজ ডায়াগ্রামও দেখলাম যেটা একটা হচ্ছে আইসোমরফাস, তারপরে হচ্ছে চারটে ফেজ ডায়াগ্রাম দেখেছি, আইসোমরফাস, তারপরে দেখেছি হচ্ছে ইউটেকটিক, ইউটেকটয়েড এবং পেরিটেকটিক এবং তার মাঝখানে আমরা দেখেছি কিভাবে আমরা আইডিয়াল থেকে কি করে রেগুলার সলিউশনে গেলাম এবং সেখান থেকে আমরা দেখলাম যে যখন আমরা এনথালপি অফ মিক্সিং ভ্যালুটাকে নন জিরো নিচ্ছি কিভাবে ফেজ ডায়াগ্রামের শেপগুলো চেঞ্জ করে সেটাও আমরা দেখেছি। ঠিক আছে, তা আমরা মোটামুটি ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে আন্দাজ করতে পেরেছি যে কিভাবে ফেজ ডায়াগ্রাম বুঝতে গেলে ইকুইলিব্রিয়াম বুঝতে হবে এবং সেই ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য আমাদের ভেরিয়েবলস জানতে হবে এবং ফাইনালি আমরা ফেজ রুল দিয়ে শেষ করলাম, যেটা আমাদের বোঝাচ্ছে যে কতগুলো ভেরিয়েবল আমাদের লাগতে পারে সিস্টেমটাকে বোঝার জন্য যখন কোএক্সিস্টিং ফেজ রয়েছে আর কি। ঠিক আছে, তা আমরা এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকটা লেকচার ভালো করে শোনার চেষ্টা করো এবং যখনই প্রয়োজন হবে আমাকে মেল করতে পারো এবং আমি নিশ্চয়ই রেসপন্ড করব। তা আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ।